সায়ন্তনীর বাসার সামনে দাঁড়িয়ে আছে আরাফ। সায়ন্তনীর ভাই সায়ান দোকান থেকে সকালের নাস্তা কিনে বাসায় ফিরে আরাফকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আচমকা তাকে জড়িয়ে ধরল। আরাফ ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল। সায়ান চেঁচিয়ে মাকে ডেকে বলল, আমা দেখো না কে আসছে। তারপর আরাফকে উদ্দেশ্য করে বলল, আসো না ভাইজান, ভেতরে আসো। সায়ন্তনীর মা ঘর থেকে বেরিয়ে এলেন। আরাফকে দেখে তার চোখের পানি উপচে পড়ল। তিনি ভেতর থেকে একটা চাটাই এনে মাটিতে বিছিয়ে একটা ময়লা ওড়না দিয়ে তা মুছে দিতে লাগলেন। আরাফ তাকে থামিয়ে বলল, আন্টি, আমি সায়ন্তনীর সাথে দেখা করতে এসেছি। সায়ন্তনীর নাম শুনে তার মায়ের চোখ পেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি আরাফের হাত ধরে বললেন, আমি কত খুঁজেছি তোমাদের, জানো বাবা, ছোট বাবু কোথায়? ও আসেনি? কথাটি বলেই সায়ন্তনীর মা এদিক ওদিক তাকাতে লাগলেন। আরাফ ভ্রুকুচকে বলল, ছোট বাবু? সায়ান বলল, ইমন ভাইজান, উনি আসবে না? আফা বলল ভাইজান দেশের বাইরে গেছে, এখনো কি আসে নাই? আরাফ কোনো উত্তর দিতে পারল না। সায়ন্তনীর মা বললেন, বাবুর কথা মেয়েটা সারা দিন বলে। হায় রে আমার মেয়েটা, আল্লাহ আমাদের কত কষ্ট দেখাচ্ছেন। কথাটি বলতে বলতেই তিনি কেঁদে দিলেন। সায়ান বলল, ভাইজান, আফা অনেক অসুস্থ, ডাক্তারবাবু বলছেন আফা আর ভালো হবে না। তুমি তো ডাক্তারি পড়ছো, তাই তোমার কলেজের ওখানে গিয়া তোমাকে অনেক খুঁজছি। আফার দোকানেও আসো না এখন। গেল 1 সপ্তাহ ধরে আফা দোকানেও যায় না, আমিই বসছিলাম, কিন্তু তোমাদের কাউরে তো দেখি না। ইমন ভাইজান দেশের বাইরে থেকে কবে আসবো? আফা ভাইজানকে দেখলে অনেক খুশি হইতো। আরাফের গলায় কথা আটকে গেছে। সে কাপা কণ্ঠে বলল, কি হয়েছে সায়ন্তনীর? ডাক্তারবাবু বলছে ক্যান্সার হয়েছে, এই রোগ নাকি ঠিক হয় না, অনেক টাকা লাগে। আরাফ আর শব্দ করতে পারল না। এবার সায়ন্তনীর মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, একটা টাকাও কেউ দেয় না। যাদের বাসায় ঝির কাজ করি তাদের অনেক টাকা আছে, তবুও দেয় না। আমার মেয়েটা কি বাঁচবে না বাবা? আরাফ বলল, কোথায়? সায়ান বলল, আপাতত ঘরে আছে। সায়ান তার হাত ধরে তাকে ভেতরে নিয়ে গেল। আরাফ সায়ন্তনীকে দেখে চলার শক্তি হারিয়ে ফেলেছে। সায়ন্তনী পাশ ফিরে আরাফকে দেখে মলিন হাসল। আরাফ সায়ন্তনীর পাশে এসে বসল। সায়ন্তনী ক্ষীণ কণ্ঠে বলল, কেমন আছো আরাফ? আরাফ কোনো উত্তর দিল না। সে এখনো সায়ন্তনীর দিকে তাকিয়ে আছে। তার সবকিছু খারাপ স্বপ্নের মতো মনে হচ্ছে। সায়ন্তনী মাথা তুলে বলল, আমি তো ভেবেছি কেউ আসবে না, আর তোমরা ছাড়া আমার কোনো ভালো বন্ধু হয়নি, এখন তোমাদেরও হারিয়ে ফেলেছি। আরাফ সায়ন্তনীর হাত ধরতে কেউ ধরল না। সায়ন্তনী বলল, আল্লাহ আমাকে পাপের শাস্তি দিচ্ছে, ইমনকে ভালোবেসে পাপ করে ফেলেছি হয়তো। আরাফ, নিজেকে খুব কলুষিত মনে হচ্ছে আমার। নিজের উপরে নিজের বিরক্ত এসে গেছে। সারাদিন জ্বর, মাথা ব্যথা, কাশি, এত রোগ কি ভালো লাগে বলো? এখন মরে গেলে এইসব যন্ত্রণা থেকে মুক্তি পাব। আরাফ কোনো কথাই বলছে না। সায়ন্তনী আবার বলল, এই রোগ আল্লাহর নিয়ামত হয়ে এসেছে। আমি এতদিন মানসিক কষ্ট থেকে মুক্তি চেয়েছি, আল্লাহ আমাকে শারীরিক কষ্ট দিয়ে মানসিক যন্ত্রণা ভুলিয়ে দিয়েছে। কথাগুলো বলতে বলতে সায়ন্তনীর চোখ পেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আরাফ পাশে থাকা রিপোর্টগুলো দেখে বুঝলো সায়ন্তনীর এখন লাস্ট স্টেজ। আরাফ বলল, এতদিন ধরে তুমি অসুস্থ ছিলে অথচ কাউকে জানাওনি? আমি বুঝতে পারিনি আরাফ, এত বড় রোগ হবে ওটা কল্পনাও করিনি। আমি তো ভেবেছিলাম অনেকদিন বাঁচবো, মা ভাইয়ের জন্য আমার বাঁচা উচিত। এখন আমি মরে গেলে ওদের কে দেখবে? সায়ন্তনীর কথায় আরাফের দম বন্ধ হয়ে আসছিল। সে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। সায়ন্তনীর মা চাটাইয়ের উপর পান্তা ভাত মেখে ছেলেকে খেতে দিলেন। আরাফ বেরোতেই তিনি বললেন, বাবা, আজ ঈদ, তুমি এসেছো অথচ তোমাকে কিছু খাওয়াতে পারছি না। ভাত ছাড়া বাড়িতে কিছু নেই, মেয়েটাও সুস্থ, ওকে দেখতে হচ্ছে, তাই বাজার সদাই করতে পারিনি। এবার তিনি আঁচলের বাঁধন থেকে 50 টাকা বের করে দিয়ে বললেন, কিছু খেয়ে নিও, ঈদে এসেছো, কিছু খেতে দিতে পারলাম না। আরাফ সায়ন্তনীর মায়ের মলিন হাসিটা দেখে টাকাটা নিয়ে বলল, ঈদ মোবারক আন্টি, এখন চলি।
আরাফ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে টাকাটির দিকে তাকিয়ে রইল, আর তার চোখ দুটি ছলছল করছে। অর্ধেক পথ যেতেই সে রাস্তায় বসে পড়ল। তার এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। এদিকে ফোনে রিং বাজলো। পকেট থেকে ফোন বের করে দেখলো আহনাফের কল। আরাফ কল ধরতে আহনাফ বলল, কোথায় তুই, আসবি না? আরাফ ফুপিয়ে উঠল। আহনাফের আশেপাশে মাউসিয়াত ও তার কাজিনরা বসে আছে। সে একপাশে এসে বলল, কি হয়েছে আরাফ? আরাফ ভেজা কণ্ঠে বলল, আমি অলক্ষণে অলক্ষণে আমি। আরাফ কথাটি বলে ফুপিয়ে উঠল। আহনাফ ব্যস্ত কণ্ঠে বলল, তুই এখন কোথায়? আরাফ রোডের নাম বলতে আহনাফ তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। দুর্য ইভানকে বলল, আহনাফকে দেখে মনে হলো কিছু একটা হয়েছে, ওইভাবে হুট করে কোথায় গেল? ইভান সাথে সাথে আহনাফকে ফোন করলো। আহনাফ ফোন ধরতে ইভান বলল, কোথায় যাচ্ছিস? আহনাফ বলল, আমি তোদের পরে বলবো, আমি এখন রাখছি। আহনাফ রিকশায় উঠে আরাফের বলা জায়গায় চলে গেল। কাছাকাছি আসতেই রাস্তায় আরাফকে বসা দেখে আহনাফ ভয় পেয়ে গেল। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে দৌড়ে আরাফের কাছে গেল। আরাফ আহনাফকে দেখে তাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আহনাফ তার পিঠে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিতে দিতে বলল, কি হয়েছে বল, এভাবে কাঁদছিস কেন? আরাফ, কি হয়েছে বল না ভাই। আরাফ আহনাফের হাত ধরে বলল, মামা ঠিকই বলেছিল, আমি অলক্ষণে। আহনাফ জিজ্ঞেস করলো, হঠাৎ তোর মামার কথা কেন বলছিস? আরাফ বলল, জন্মের 3 বছর পর মাকে হারিয়ে ফেলেছিলাম, এরপর রুহানি, এরপর বাবা, আর আমার সম্পূর্ণ পরিবার, এখন সায়ন্তনীয়। এভাবে কেউ সব হারায়? একটা মানুষই কেন সবকিছু হারাবে? তার জন্য কি কিছুই বাকি থাকা উচিত না? আহনাফ জিজ্ঞেস করলো, সায়ন্তনীর কি হয়েছে? আরাফ শুকনো কণ্ঠে বলল, ক্যান্সার। আহনাফ মাথায় হাত দিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর আরাফকে উঠিয়ে বাসায় নিয়ে গেল। তুর্য ফোন দিতে আহনাফ বলল, আরাফের শরীর ভালো না, আমি ওর সাথে আছি। তুর্য বলল, কিছু একটা তো হয়েছে, বল কি হয়েছে? আহনাফ বলল, আরাফ সায়ন্তনীর বাড়িতে গিয়েছিল, ওখানে গিয়ে জানলো ও অসুস্থ, ওর ক্যান্সারের লাস্ট স্টেজ। তুর্য অবাক হয়ে বলল, কি বলছিস এসব? 1 মাস আগেও তো ও ঠিক ছিল। আহনাফ বলল, ঠিক ছিল না, ঠিক থাকার চেষ্টা করতো, টাকার জন্য ডাক্তার দেখায়নি। তুর্য বলল, মেয়েটা কি পাগল? এটা কোনো কথা? আহনাফ বলল, কি বলবো আর ভাই, এখন ওর চিকিৎসার জন্য টাকা লাগবে। আরাফ ওর সিনিয়রকে ফোন দিল একটু আগে, বিকেলে সায়ন্তনীকে নিয়ে যেতে বলেছে, তারপর ট্রিটমেন্ট শুরু করবে। ইভান তুর্যকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কার কথা বলছিস? তুর্য কল কেটে রাগী কণ্ঠে বলল, তুই তো আর কথাই বলিস না। মাউসিয়াত বলল, কি হয়েছে তুর্য? সায়ন্তনের ক্যান্সারের লাস্ট স্টেজ চলছে, অথচ আমরা কেউই জানি না। এমন কথাটি শুনে বসা থেকে উঠে দাঁড়ালো। মাউসিয়াত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাহমিদ বলল, আমাদের এখন ওখানে যাওয়া উচিত। সবাই চলে যাওয়ার পর মাউসিয়াতের মা এসে বললেন, কি হয়েছে মো, ওরা সবাই চলে গেল কেন? মাউসিয়াত তার মাকে সবটা খুলে বলতে তিনি মাউসিয়াতকে সায়ন্তনের বাসায় যেতে বললেন। মির্জা বাড়িতে বড় বড় ইনভেস্টর আর ব্যবসায়ীদের ভিড়। মির্জা গ্রুপের এমডি সাহিল মির্জা ব্যবসায়ীদের সাথে কুশল দিয়ে বিনিময় করছে। সাহিল মির্জার বাবা শাহিদ মির্জা গ্রুপের চেয়ারম্যান। তিনি সোফায় বসে ব্যবসায়িক আলাপ আলোচনা করছেন। তখনই সিঁড়ি বেয়ে হনহনিয়ে নেমে পড়ল তার কনিষ্ঠ কন্যা সানায়া মির্জা। মেয়েকে বের হতে দেখে তিনি বললেন, এ অসময়ে কোথায় যাচ্ছ? সানায়া বুকে হাত গুজে ক্ষুব্ধ কণ্ঠে বলল, আমি বাসায় কখন আসছি কখন যাচ্ছি এই বিষয়ে আপনি কবে থেকে প্রশ্ন করা শুরু করেছেন? শাহিদ মির্জা তার পাশে থাকা অতিথিদের দিকে এক নজর তাকিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। বাবাকে উঠতে দেখে সাহিল অতিথিদের একপাশে বসতে বলে বাবার সামনে এসে দাঁড়ালো। সানায়া দীর্ঘশ্বাস ফেলে চলে যেতে নেবে, তখনই সাহিল তাকে বলল, তুই বাবাকে কি বলেছিস? সানায়া বলল, তা তুমি তোমার বাবার কাছ থেকে জিজ্ঞেস করো। কথাটি বলে ভাইয়ের হাত ছাড়িয়ে সানায়া ঘর থেকে বেরিয়ে পড়ল। সাহিল সানায়াকে থামাতে যাবে, তখনই একজন ইনভেস্টর তাদের সামনে এসে বলল, কি অবস্থা শাহেদ সাহেব? শাহেদ মির্জা বললেন, জি ভালো। লোকটা বলল,
মিস্টার সাহিল তো এবার আপনার কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এবারের সেরা কোম্পানিগুলোর তালিকায় মির্জা গ্রুপের নাম প্রথমে। সাহিল কথাটি শুনে হাসল। তখনই লোকটা আবার বলল, কিন্তু একটা সময় ছিল মৈত্রী গ্রুপের উপরে কোনো গ্রুপই ছিল না। শাহেদ মির্জা কথাটি শুনে অন্য প্রসঙ্গ তুলে বললেন, ও, আপনি 5-9 প্রজেক্টের কাজটা দেখবেন না? তারপর তিনি সাহিলকে উদ্দেশ্য করে বললেন, সাহিল, তুমি ওনাকে আমাদের প্রজেক্টের কাজটা দেখিয়ে আনো। সাহিল লোকটাকে নিয়ে সামনে এগোতে লাগলো। লোকটা হাঁটতে হাঁটতে বলল, সবাই জানে মৈত্রী গ্রুপের আসল শত্রুকে, কিন্তু যেদিন সে ঘটনা প্রমাণিত হবে মির্জা গ্রুপের কোনো অস্তিত্বই থাকবে না। সাহিল বলল, দেখুন মিস্টার, শত্রু আর খুনির মধ্যে অনেক পার্থক্য। সব শত্রু খুনি হয় না, তবে সব খুনিরাই শত্রু হয়। এখন মির্জা গ্রুপকে আলাদাভাবে টার্গেট করাটা ভালো দেখাচ্ছে না। আর যখন প্রমাণিত হওয়ার প্রশ্ন আসবে তখন দ্বিতীয় প্রশ্নটা বরং আমিই করি। লোকটা বলল, কি প্রশ্ন? সাহিল বলল, মৈত্রী গ্রুপের আর কোনো উত্তরাধিকার জীবিত আছে যে সেই রাতটা আবার পুনরুদ্ধার করবে? সেই রাত এখন ইতিহাস হয়ে গেছে, আর ইতিহাসে সাসপেন্স থাকা ভালো। এদিকে সানায়া গাড়ি নিয়ে তার বান্ধবীর রাহির বাসায় চলে এলো। রাহি সানায়াকে দেখে বলল, এভাবে চলে এলি যে, ঈদের জামাটাও পরে এলি না। সানায়া চেঁচিয়ে বলল, ঈদ? আমার জন্য কোনো ঈদ আসেনি। প্রতি বছর ঈদের আগে টাকা দিয়ে বলবে যাও ঈদের কেনাকাটা করে আসো। নিজে তো কখনো আমাকে শপিং এ নিয়ে যায়নি, আবার ঈদের দিন কোনো ডাকাডাকি নেই। ঘর ভর্তি ওদের ফার্মের মোরগ মুরগিদের ভিড় থাকবে। ভাইয়া আর মিস্টার মির্জা সেই ফার্মের মোরগদের নিয়েই ব্যস্ত এখন। রাহি সান্ত্বনা সুরে বলল, সানায়া, ঠান্ডা হয়ে বস, চল আমার সাথেই ঘুরতে যাবে। সানায়া বলল, প্রতি বছর তো তোর সাথেই যাই। রাহি বলল, আচ্ছা আচ্ছা, আগে কিছু খেয়ে নে, আমি নাস্তা নিয়ে আসছি। না, খাবো না আমি। মিস্টার মির্জাকে একবার আমি খেয়েছি কিনা জিজ্ঞেস করেছে? তার তো ছেলে খেলেই চলবে, আমি তো তার কেউই না। সানায়া এসব বলতে বলতে পা ধাপিয়ে কাঁদতে লাগলো। রাহি তাকে শান্ত করার জন্য তাকে জড়িয়ে ধরে বলল, আঙ্কেল তোকে অনেক ভালোবাসে, আর মাঝে মাঝে বাবারা ভালোবাসা প্রকাশ করে না, কিন্তু সন্তানদের তার বুঝে নিতে হয়। সাহিল বলেছিল। সানায়া রাহিকে থামিয়ে দিয়ে বলল, সাহিল ভাইয়ের কথা আমাকে বলিস না। রাহি বলল, এভাবে বলিস না, সাহিল তোকে অনেক ভালোবাসে। সানায়া বলল, প্লিজ রাহি, তোর প্রেমিক তাই তুই ওর পক্ষ নিচ্ছিস। তুই বায়াসড হতে পারিস, আমি না। আই হেট হিম। রাহি চুপ করে বসে রইল। সানায়া আবার বলল, তোর চোখে সমস্যা ছিল, নয়তো তোর পছন্দ তো এতটাও খারাপ ছিল না। বেল বেজে ওঠায় রাহি বসা থেকে উঠে বলল, তুই বসে থাক, আমি আসছি। রাহি দরজা খুলতে সাহিলকে দেখে চমকে উঠল। সাহিল দরজায় হেলান দিয়ে রাহির পা থেকে মাথা অব্দি দেখে বলল, গর্জিয়াস। বিনা সাজে যাকে এত সুন্দর লাগে, মির্জা গ্রুপের এমডির ওয়াইফ হলে তাকে তো রানীর মতো লাগবে। রাহি কোনো উত্তর না দিয়ে সাহিলকে বাসায় ঢোকার জন্য দরজা ছেড়ে দাঁড়ালো। সাহিল ঘরে ঢুকেই বলল, সানায়া এখানে এসেছে তাই না? আঙ্কেল আন্টি কোথায়? বাবা বাইরে গেছে চাচাদের সাথে, মা রান্নাঘরে আছে, নাস্তা বানাচ্ছে। দাদি কোথায়? তোমার অপেক্ষায় বসে আছে। সাহিল দাদির ঘরে চলে গেল। দাদির পাশে বসে গল্প জুড়িয়ে দিল। সানায়া ভাইয়ের কণ্ঠ শুনে বিড়বিড় করে বলল, মিস্টার মির্জার ফ্রি বডিগার্ড এখানেও চলে এসেছে। রাহি রুমে ঢোকার আগে সানায়া দরজা আটকে রাহির বিছানায় শুয়ে পড়ল। রাহি আর সানায়া ছোটবেলার বান্ধবী, আর সাহিল সানায়ার বড় ভাই। সাহিল, সাবা আর সানায়া শাহেদ মির্জার 3 সন্তান। তাদের মা মিসেস মির্জার স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই, তবে তিনি একই বাসায় থাকেন। পারিবারিক সম্মান রক্ষার্থে তারা তালাক দেননি। মূলত সমস্যাটা মিস্টার শাহেদেরই ছিল। তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন, তবে এখন আর সেই সম্পর্ক নেই। এরপর থেকে সাবা আর সানায়া বাবাকে খুব অপছন্দ করে, তবে সাহিল খুবই বাবা ভক্ত। সে বাবা মা দুজনকে খুব ভালোবাসে, আর বাবা তার মানসিক শক্তি, আর মা তার দুর্বলতা। সাহিল রাহিকে অনেক আগে থেকে পছন্দ করত, তবে রাহি যখন 9ম শ্রেণীতে উঠেছিল তখন এই সম্পর্কটা পুরোপুরি শুরু হয়। রাহির সাথে সম্পর্কে যাওয়ার পরেই সাহিল মির্জা গ্রুপের এমডি নিযুক্ত হয়।
সাহিল আর রাহি বয়সে 15 বছরের পার্থক্য। বর্তমানে রাহি আর সোনাই একটি বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে পড়ছে। অন্যদিকে সাহিল সোজাসুজি কথাবার্তা বলতে পছন্দ করে। তাই রাহি যখন কলেজ পাশ করে ফেললো তখনই সে রাহির পরিবারকে তাদের প্রেমের ব্যাপারে জানিয়ে দিল। তবে মিডিয়ার কাছে রাহি সোনাইয়ের বান্ধবী মাত্র। দুই পরিবারের সম্মতি থাকলেও তারা বিষয়টা এখনো কারোর সামনে প্রকাশ করেনি। জীবনটা যুদ্ধক্ষেত্র। এখানে টাকার জন্য যুদ্ধ করতে হয়। যার যত টাকা সেই জয়ী হয়। দুর্য সেদিন তার জমানো টাকা দিয়ে সায়ন্তনীর মা, ভাই আর সায়ন্তনীকে জামা কিনে দিয়েছিল। আহনাফ আর ইভান নিজেরাই গিয়ে বাজার সদাই করে সায়ন্তনীর বাড়িতে দিয়ে গিয়েছিল। শতাব্দী আর তাহমিদ তাদের বাসায় খাবার দাবার রান্না করে পাঠিয়েছিল। আরাফ আর ইমন সায়ন্তনীকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ছোটাছুটি করেছে। মাউসিয়াত তার ক্লাসমেটদের নিয়ে রাস্তায় রাস্তায় হেঁটে সায়ন্তনীর চিকিৎসার জন্য টাকা জোগাড় করেছে। 3 মাস কেটে গেছে। চিকিৎসা চলছে, তাই হয়তো সায়ন্তনী এখনো বেঁচে আছে। আজ ডাক্তার বলে দিয়েছে চিকিৎসা বন্ধ করে দিলেই সে মারা যাবে। আর চালালে আল্লাহ যতদিন তাকে বাঁচায়, তবে তার হাতে বেশি দিন সময় নেই। সায়ন্তনী কেমোথেরাপি দেওয়ার পর হাসপাতালের বেডে শুয়ে আছে। মাউসিয়াত তার পাশে এসে বসলো। সায়ন্তনী মাউসিয়াতের হাতটা শক্ত করে ধরে বলল, পৃথিবীতে সবাই সব পায় না। আমিও হয়তো এই জীবনে যা চেয়েছি পাইনি, কিন্তু এখন আর আমার কোনো আক্ষেপ নেই। কেন জানো? মাউসিয়াত ফুপিয়ে কেঁদে উঠল। সায়ন্তনী বলল, অনেক ভালো বন্ধু পেয়েছি। যারা জীবনের শেষ মুহূর্তে আমার বন্ধু হয়েছে তারাই প্রকৃত বন্ধু। আমার তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই। মাউসিয়াত ভেজা কণ্ঠে বলল, আই এম সরি, আমি তোমাকে অনেক অনেক বেশি কষ্ট দিয়েছি। সায়ন্তনী বলল, ওসব আগের কথা, আমি সব ভুলে গেছি। এখন এতটুকু জানি, আমার ভাই একটা বোনের পরিবর্তে 3টা বোন পেয়েছে। আমার মা এক মেয়ের পরিবর্তে 3টে মেয়ে পেয়েছে, আর 6টা ছেলে পেয়েছে। আমার মা আর ভাইকে তোমরা দেখবে তো? মাউসিয়াত মাথা নেড়ে বলল, হ্যাঁ। এদিকে আরাফ শুকনো মুখে হাসপাতালে বসে আছে। অনেকদিন সে নিজের দিকেই তাকায়নি। তুর্য তার পাশে বসে তার দিকে তাকিয়ে আছে। বুদ্ধি হওয়ার পর থেকে সে আরাফকে এতটা বিধ্বস্ত কখনোই দেখেনি। তুর্য আরাফের কাঁধে হাত রাখতে আরাফের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এখন শুধু নিশ্চুপ অপেক্ষায় দিন কাটছে। প্রতিটা সেকেন্ডে ভীতি নিয়ে আসছে, যদি এখনই কোনো খারাপ খবর আসে। অন্যদিকে তাহমিদ এখন ক্রাচের উপর ভার দিয়ে দাঁড়াতে পারে, কিন্তু ক্রাচ ছাড়া হাঁটতে পারে না। ক্রাচের সাহায্যে হুইল চেয়ারে বসতে পারে, তাই এখন আর কারো সাহায্যের প্রয়োজন হয় না। থেরাপি দেওয়াতে অনেক লাভ হয়েছে। ডাক্তার জানিয়েছে আরো 2-1 মাস পর পুরোপুরি হাঁটতে পারবে, শুধু নিয়মিত ওষুধটা খেতে হবে। রাত 2টা। ইমন জায়নামাজে বসে কাঁদছে। ইভান মেঝেতে বসে আছে, আর তাহমিদ তাদের পাশে বসে রইল। ইমন মোনাজাত শেষে ইভানের দিকে তাকিয়ে বলল, ভাই, ওর কিছু হবে না তো? ইভান কোনো উত্তর দিল না। ইমন জায়নামাজে কপাল ঠেকিয়ে রেখেছে, কিন্তু আজ তার ইচ্ছেটা যেন পূর্ণ হওয়ার নয়। হঠাৎ সায়ন্তনীর শরীর বেশি খারাপ হয়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আরাফ, তুর্য আর আহনাফ সেখানে গিয়েছে। রাত 2:30টায় আহনাফ বাসায় ফোন দিল। ইমন ফোনের শব্দ শুনে সব বুঝে গেল। সে জায়নামাজে বসে কেঁদে দিল। ইভান কাপা হাতে ফোনটা হাতে নিয়ে তাহমিদের দিকে এগিয়ে দিল। তাহমিদ রিসিভ করতে আহনাফ বলল, সায়ন্তনী আর নেই। তাহমিদ, আমরা আরাফকে সামলাতে পারছি না। ও এভাবে কাঁদছে কেন ভাই? কি করবো এখন? তাহমিদ দীর্ঘশ্বাস ছাড়লো আর বলল, ওকে হাসপাতাল থেকে কখন আনবে? আহনাফ বলল, একটু পর। এখানে দাফন করাবে ফজরের নামাজের পর। তাহমিদ বলল, আমরা আসছি। ফোন রেখে তাহমিদ আবার বলল, সায়ন্তনীকে ফজরের নামাজের পর দাফন করাবে। তাহমিদ শতাব্দীকে মেসেজ দিয়েই অরুণিকাকে ঘুম থেকে উঠালো। তারপর সবাই সায়ন্তনীদের বাড়িতে গেল। আশেপাশে অনেক মহিলা ভিড় জমিয়েছে। মাউসিয়াত জানার পর সায়ন্তনীদের বাসায় আসার জন্য অনেক কান্নাকাটি করছিল। শেষমেশ মাউসিয়াতের মা তার সাথে এলেন। সায়ন্তনীকে বাড়িতে ঢোকানো হলো। আরাফ একপাশে বসে কাঁদছে। আহনাফ তার পাশে বসতে এসে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি ওকে বলতে পারলাম না যে আমার ওকে ভালো লাগে। আমি ওকে আমার অনুভূতির কথাটাই জানাতে পারিনি। এখন আমার দম বন্ধ হয়ে আসছে। আহনাফ আরাফকে জড়িয়ে ধরলো। তুর্য আরাফের মাথায় হাত রাখলো। তার মনে পড়ে গেল রুহানির মৃত্যুর কথা। সেদিন রুহানি আরাফের সাথে প্রতিদিনের মতো মাঠে ফুটবল খেলছিল। রুহানির ফুটবল খেলতে খুব ভালো লাগতো। তারা খেলা শেষে মাঠের একপাশে এসে দাঁড়ালো। তখন
দুইজন প্রাপ্তবয়স্ক যুবক তাদের দেখে মাঠে এলো। এরপর তারা রুহানিকে আরাফের সামনেই টেনে নিয়ে গেল। আরাফ তাদের আটকানোর চেষ্টা করলো, কিন্তু বয়স কম হয় আরাফ তাদের সাথে পেরে উঠতে পারেনি। তারা এক ধাক্কায় আরাফকে দূরে সরিয়ে দিল। এরপর পাশের একটা নির্মাণরত বাড়ির 3 তলায় নিয়ে গিয়ে রুহানিকে ধর্ষণ করলো। আরাফ তাদের আটকানোর জন্য আশেপাশের অনেকজনকে ডাকলো, কিন্তু কেউই এগিয়ে এলো না। আরাফ তখন নিজেই গেল, কিন্তু রুহানির অবস্থা দেখে সে নিজেও আর তাদের আটকানোর সাহস পেল না। সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। এরপর সেই অবস্থায় সে একটা গাড়ি নিয়ে বাসায় এসে বাবা চাচাদের জানালো। তারা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে শুধু রুহানিকেই পেল। সেই ছেলে দুটাকে আর পেল না। এরপর রুহানিকে হাসপাতালে ভর্তি করার 4 দিনের মাথায় সে মারা গেল। পরে অবশ্য সেই ছেলে দুটোকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু এরপর থেকে আরাফ নিজেকে রুহানির অপরাধী ভেবে এসেছে। আরাফ এতটা বছর রুহানিকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল, আর এখন দ্বিতীয়বারও কাউকে ভালোবেসে হারিয়েছে। জীবনে সবাই সবকিছু পায় না, আর এই না পাওয়ার মাঝেই জীবনের সমাপ্তি ঘটে যায়। জীবনে আক্ষেপ রেখে লাভ নেই, কারণ সৃষ্টিকর্তা হয়তো সেই আক্ষেপের মাঝে কোনো মুক্তি রেখেছে। দিন শেষে মুক্তিটাই আক্ষেপের চেয়ে গুরুত্বপূর্ণ। অভাগী সায়ন্তনী তার দুর্ভাগ্য নিয়েই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আর এই জীবন সংগ্রাম থেকে নিজেকে মুক্তি দিয়েছে। তার গুরুত্বটাও মানুষকে বুঝিয়ে দিয়ে চলে গেছে।